সুপ্রিয় এসএসসি পরীক্ষার্থী, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমরা ইতিপূর্বে রসায়ন প্রথম পত্রের শিরোশট দিয়েছিলাম। আজকে আমরা রসায়নের দ্বিতীয় পত্রের শিরোশট দিতে চাই। তোমরা যদি এগুলো কোশ্চেন দেখে যেতে পারো অবশ্যই কমন পাবে। রসায়ন দ্বিতীয় পত্রের শিরোশট দেওয়ার আগে তোমাদের যে বিষয়টা অবশ্যই জানা দরকার, তোমাদের শর্ট সিলেবাসে 4টি অধ্যায় আছে। রসায়নের মোট অধ্যায় হলো 5টি, এর মধ্যে 4টি অধ্যায় আছে। লাস্ট যে পঞ্চম অধ্যায়, সেই অধ্যায়ের অর্থনৈতিক রসায়ন, সেটা কিন্তু এই শর্ট সিলেবাসে নেই। তাহলে 4টি অধ্যায় থেকে তোমাদের 8টি সৃজনশীল আসবে। তোমাদের আনসার করতে হবে কয়টি? 5টি। এর মধ্যে একটা ইম্পর্টেন্ট ভাইটাল ফ্যাক্টর হলো এই দ্বিতীয় পত্রের জৈব যৌগ। অর্থাৎ এই 4টি অধ্যায়ের মধ্যে একটি অধ্যায় কিন্তু জৈব যৌগ, সেকেন্ড অধ্যায়। তোমাদের রয়ে গেল কয়টি অধ্যায়? 3টি। সেই 3টি থেকে 3 দুগুণে 6টি সৃজনশীল কখনো কখনো আসে, কখনো কখনো আবার কমও আসে। অর্থাৎ তোমাদের জৈব যৌগ থেকে 2টি সৃজনশীল অবশ্যই হবে, কখনো কখনো 3টি সৃজনশীল জৈব যৌগ থেকে এসে থাকে। তাহলে তোমরা যারা জৈব যৌগ আনসার করতে চাও না, তাদের কিন্তু তোমার 5টি সৃজনশীল অন্য 3টি অধ্যায় থেকে আসতে পারে, আবার নাও পারে। তবে যদি ভাগ্য ভালো থাকে অবশ্যই 5টি সৃজনশীল পেয়ে যাবে। কিন্তু 5টি সৃজনশীল পেলেও তুমি তো 5টি যে আনসার করতে পারবে সেরকম কিন্তু ভাবার সুযোগ নেই। তাহলে অবশ্যই জৈব যৌগ কিন্তু অবশ্যই আনসার করতে তোমার হবে। আর ইন্টারমিডিয়েটের জৈব যৌগ যদি তুমি ভালো করে কমপ্লিটলি না করতে পারো, আয়ত্ত করতে না পারো, তাহলে কিন্তু তোমার অ্যাডমিশনও হবে না, এবং ইন্টারমিডিয়েট কেমিস্ট্রিতে A+ পাওয়াটাও একটু টাফ হয়ে যায়। যাই হোক, তারপর আমি বলবো যে 3টি অধ্যায় থেকে 5টি সৃজনশীল তোমরা অবশ্যই পাবে। তাহলে আজকে আর দেরি না করে আমাদের পর্ব শুরু করতে চাই। দেখো, তোমাদের প্রথম অধ্যায় দ্বিতীয় পত্রের নাম পরিবেশ রসায়ন। এখান থেকে প্রতিবারই 2টি সৃজনশীল মাস্ট এসেই থাকে। যদি তোমরা এই অধ্যায়টা ভালো করে বুঝে থাকো, তাহলে আমি 3টি সৃজনশীল এখান থেকে দিব, 100% এই 3টি আসবে। দেখো, প্রথম সৃজনশীল, অর্থাৎ তোমরা জানো ইতিমধ্যে এই ডায়াগ্রামটা দেখে বা চিত্র দেখে তুমি বুঝেই ফেলেছ যে এটা কি ধরনের সৃজনশীল এখানে হয়েছে। বারংবারই এই ধরনের সৃজনশীল তোমাদের এসেছে। কিন্তু দেখো, 2টি পাত্র দেওয়া আছে বি, এবং আরেকটি মিডিল পজিশনে একটি পাত্র দেওয়া আছে, মনে করো সি বা অন্য কন্টেইনার। এটাকে এভাবে আইডেন্টিফিকেশন করা নেই। এটা হলো স্টপ কর, 2টা দেওয়া আছে। এ গ্যাসটি এখানে এসে পৌঁছাচ্ছে, এই বি গ্যাসটিও এখানে এসে মিশ্রিত হচ্ছে, এবং এই থার্ড যে পাত্রটা আছে সেই পাত্রের দৈর্ঘ্য দেওয়া আছে 25 সেন্টিমিটার। তোমার কোশ্চেন, স্টপ কর খুলে দিলে গ্যাস দ্বয় কত দূরত্বে মিলিত হবে? অবশ্যই তোমরা সেটা গ্রামের ব্যাপন সূত্র দিয়ে তোমরা কত দূরত্বে এরা মিলিত হয় সেটা তোমরা করেছো। R1/R2 = ρ/m2/m1 দিয়ে কত দূরত্বে এরা মিলিত হবে সেটা তোমরা ডিটারমিন করতে পারো। 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা মিশ্রণের মোট চাপ নির্ণয় করো। সাধারণত এটা দেওয়া আছে কত ডিগ্রি? 27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। সাধারণত 27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় মোট চাপ নির্ণয় করো, এটাই আসে। কিন্তু আমি দেখেছি কখনো কখনো 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাও আসে। অর্থাৎ তুমি যদি এই কোশ্চেনটা পারো, তাহলে যদি 27 ডিগ্রিতেও আসো, সেটা করেই কিন্তু 30 ডিগ্রিতে আসতে হবে। অর্থাৎ তুমি ওই কোশ্চেনটা পেরে যাবে। উদ্দীপকের এ পাত্রের গ্যাসের অনুসংখ্যা নির্ণয় করো। এ পাত্র দেওয়া আছে, ডাব্লিউ দেওয়া আছে, ভি দেওয়া আছে, পি দেওয়া আছে। তোমরা ধরো PV = nRT, PV = W/mRT। এই সূত্র দিয়ে তুমি অনুসংখ্যা নির্ণয় করে নেবে। এ ও বি গ্যাসের মধ্যে ব্যাপন হার কোনটির বেশি? এ এবং বি গ্যাসের মধ্যে ব্যাপন হার কোনটির বেশি সেটা আণবিক ভর বের করবে PV = nRT দিয়ে, সূত্র দিয়ে। যার আণবিক ভর কম তার ব্যাপন হার বেশি, তোমরা জানো। অর্থাৎ এখানে এ গ্যাসের আণবিক ভর বের করবে, বি গ্যাসের আণবিক ভর বের করবে, করে দুইটা কম্পারিজন করবে। উদ্দীপকের এ ও বি গ্যাসের মধ্যে কোনটির বাস্তব গ্যাস গাণিতিকভাবে বিশ্লেষণ করো। তোমরা জানো একটা সূত্র আছে PV = ZnRT। আমরা জানি Z হলো সংকোচনশীলতা গুণাঙ্ক। Z এর মান যদি 1 হয় তাহলে হয় আদর্শ, 1 এর থেকে কম অথবা বেশি যদি হয় তাহলে হয় বাস্তব। অর্থাৎ তোমার এটা ক্যালকুলেশন করে তোমার ডিটারমিন করতে হবে কোনটি আদর্শ এবং কোনটি বাস্তব। তবে আমি ধারণা করতেছি এই কোশ্চেন
এই কোশ্চেন এবং তোমার এই কোশ্চেন, এই তিনটা কোশ্চেন আমার এখানে একটু দেখো টিক চিহ্ন দিয়ে দিয়েছি, এই তিনটা কোশ্চেনে আসার সম্ভাবনা বেশি। যদি ইন কেস এই তিনটা কোশ্চেন না আসে তাহলে তোমাদের অন্য যেগুলো আছে এগুলো কিন্তু আসবে। বিষয়টা তোমরা অবশ্যই বুঝতে পেরেছ। এখন দেখো মোট চাপ আমি নির্ণয় করব কিভাবে। মিশ্রণের মোট চাপ, এখানে এ একটি গ্যাস, বি একটি গ্যাস, সি গ্যাসে কিন্তু মোট চাপ নির্ণয় করব। তোমরা মোট চাপ নির্ণয়ের সূত্রটা হলো P = P1 V1 + P2 V2 / V। তোমরা জানো এখানে কিন্তু যে পাত্রে মিশতেছে সেই পাত্রে কিন্তু আয়তন দেওয়া আছে 800 মিলিলিটার। এখানে কিন্তু ভিটা হলো মোট আয়তন। কখনো কখনো এরকম নেই সে দুইটা পাত্র দেওয়া থাকতে পারে, সেই দুইটা পাত্রের মধ্যে যেখানে মিক্সার হবে সেটা কিন্তু আয়তন দেওয়া থাকে না। সেই ক্ষেত্রে তোমার এই পাত্রের আয়তন আর এই পাত্রের আয়তন যোগ করে কিন্তু মোট আয়তন হয়। অর্থাৎ তোমরা এই প্যাটার্নের একটা সৃজনশীল একেবারে 100% পাবে। এই মোট চাপ নির্ণয়, কোন গ্যাসের প্রাধান্য বেশি এবং গ্যাসটি বাস্তব নাকি আদর্শ এবং কোনটার ব্যাপন হার বেশি ব্যাখ্যা করো। অর্থাৎ এই ধরনের সৃজনশীল পাবে। সেকেন্ড সৃজনশীল দেখো, তোমরা ইতিমধ্যে সৃজনশীলটির চিত্র দেখেই বুঝতে পেরেছ এটা হলো আদর্শ এবং বাস্তব গ্যাসের লেখচিত্র, অর্থাৎ এমাগা বক্ররেখা। তোমরা জানো এই যে রেখাটা আছে এক্সকে সমান্তরাল যে সি রেখাটা পাইছো, সেই সি রেখাটা কিন্তু আদর্শ গ্যাসের জন্য, এটা আদর্শ। আর আমাদের আদর্শ গ্যাসের জন্য সংকোচনশীলতা গুণাঙ্ক Z = 1। আর এখানে দেখো এ এবং বি দুইটা বাস্তব গ্যাস। অর্থাৎ দেখো উপরের দিকে জেড এর মান 1-এর থেকে বেশি হয়েছে, নিচের দিকে জেড এর মান 1-এর থেকে কম হয়, এটা আমরা জানি। আর এক্সকে সমান্তরাল বরাবর জেড এর মান হয় 1। এটাকে বলে এমাগা বক্ররেখা, বিজ্ঞানী এমাগা এটা দেখেছেন। 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পি বনাম PV লেখচিত্র। আর এটা হলো গ্রিন হাউস প্রধান গ্যাস, তোমরা জানো কার্বন ডাইঅক্সাইড। এখন দেখো উদ্দীপকের এ গ্যাসের আরএমএস বেগ নির্ণয় করো। এ গ্যাসটা কে? কার্বন ডাইঅক্সাইড। আরএমএস বেগ C = √3RT/m। এটাতে তোমরা আরএমএস বেগ নির্ণয় করবে। এ বি সি গ্যাসের মধ্যে কোনটি তরলে পরিণত হবে সহজে? এ বি সি। আমরা জানি বাস্তব গ্যাসের কণাগুলো খুব কাছাকাছি থাকে, তাই একটু চাপ প্রয়োগ করলে আদর্শ পরিণত হয়, তরলে পরিণত হয়। অর্থাৎ বাস্তব গ্যাসগুলো সহজে তরলে পরিণত হয়, কিন্তু আদর্শ গ্যাসগুলো সহজে তরলে পরিণত হয় না। তাহলে দেখো সবচেয়ে বেশি বাস্তব গ্যাস কোনটি? এ গ্যাস, তারপরে বি, তারপরে সি। সবার আগে এ গ্যাস তরলে পরিণত হবে, অতঃপর বি, এরপর লাস্ট সি। উদ্দীপকের 5.5 গ্রাম এ গ্যাসের গতিশক্তি নির্ণয় করো। তোমরা গতিশক্তির সূত্র জানো, কাইনেটিক এনার্জি = 3/2 nRT অথবা 3/2 PV। এই 3/2 nRT বা PV দিয়ে তুমি কিন্তু এই গতিশক্তি নির্ণয় করে নিবে। এরপরে দেখো এ ও বি গ্যাস কোন কোন শর্তে সি গ্যাসের মতো আচরণ করে। এ বি গ্যাসটা আদর্শ গ্যাসের মতো আচরণ করবে কখন? আমরা জানি উচ্চ তাপমাত্রা এবং নিম্ন চাপে বাস্তব গ্যাসগুলো আদর্শ গ্যাস রূপে আচরণ করে। কারণ আমরা জানি আদর্শ গ্যাসের কণাগুলো অনেক দূরে দূরে থাকে, বাস্তব গ্যাসের কণাগুলো কাছাকাছি থাকে। তাহলে যেহেতু এই গ্যাসের কণাগুলো কাছাকাছি থাকে, সেহেতু তোমার উচ্চ তাপ প্রয়োগ করলে এই কণাগুলো দূরে চলে যাবে, অর্থাৎ আদর্শ গ্যাসের ধর্ম বৈশিষ্ট্য অনুসরণ করে ফেলবে আর নিম্ন চাপে। এরপরে দেখো উদ্দীপকের জেড এর মান ভিন্ন ভিন্ন কেন ব্যাখ্যা করো। দেখো উদ্দীপকের জেড এর মান ভিন্ন ভিন্ন কেন? আমরা জানি আদর্শ গ্যাসের জন্য জেড এর মান হয় 1। যদি বেশি বাস্তব হয় তাহলে জেড এর মান হয় তোমার 1-এর থেকে কম। যদি একটু কম বাস্তব হয় তাহলে জেড এর মান হয় 1-এর থেকে বড়। তাই এখানে জেড এর মান কি হয়েছে? ভিন্ন ভিন্ন হয়েছে, এটা ব্যাখ্যা করতে হবে। এরপরে দেখো লাস্ট কোশ্চেন, এ গ্যাসে সি গ্যাসের সমীকরণ মেনে চলে না কেন? দেখো এ গ্যাস অথবা বি গ্যাস সি গ্যাসের সমীকরণ মেনে চলবে না কেন? এটা হলো আদর্শ আর এই দুইটা হলো বাস্তব। তাহলে বাস্তব গ্যাস তো আদর্শ গ্যাসের সমীকরণ মেনে চলবে না, এর দুইটি কারণ। নাম্বার 1 আয়তন ত্রুটি, নাম্বার 2 হলো তোমার চাপ ত্রুটি। তাই যদি তুমি আয়তন ত্রুটিটা সংশোধন করে দাও এবং চাপ ত্রুটি সংশোধন করে দাও তাহলে তোমার কিন্তু এ এবং বি গ্যাসটা সি তথা আদর্শ গ্যাসের মতো আচরণ করবে। এই দুইটা সৃজনশীল তোমরা পাবে 100%, দুইটা সৃজনশীল তোমরা পেয়ে যাবে। এরপরে হলো আমাদের তোমার তৃতীয় সৃজনশীল।
দেখো তৃতীয় সৃজনশীল, সাধারণত প্রথম এবং দ্বিতীয় সৃজনশীলটাই খুব ভালো করে পড়বে। থার্ড ওয়ান, যে তৃতীয় সৃজনশীলটা আছে, এটা একটু দেখে নিতে পারো, কারণ একটু রিস্ক বেশি হয়ে যায়। যদি এটা দেখো তাহলে রিস্কটা আপাতত কম হবে। এখান থেকে যে দুইটা সৃজনশীল আসবে তুমি পারবে। দেখো এটা একটা পাত্র দেওয়া আছে, এটা ধরো 1 নং একটি উদ্দীপক, এটা 2 নং, এটা 3 নং, এটা 4 নং উদ্দীপক দেওয়া আছে। 1 নং উদ্দীপকের গ্যাসের আরএমএস বেগ নির্ণয় করো। এটা কিন্তু পূর্বেও ছিল, C = ρ/3RT/m। এটা কিন্তু তোমার এসএটিপিতে এখানে কিন্তু 0°C দেওয়া আছে, এরকম একটি সৃজনশীল কিন্তু ঢাকা বোর্ডে এসেছে। 0° হলে হবে এক ধরনের, আর এখানে এসএটিপিতে হলে হবে আরেক ধরনের। আমরা জানি 0°C তাপমাত্রায় 1 মোল পরিমাণ গ্যাসের আয়তন 22.4 লিটার, অর্থাৎ এখানে 1 লিটারে ভর দেওয়া আছে, 22.4 লিটারে ভর বের করলে 0°C যদি দেওয়া থাকে তাহলে অঙ্কটা হবে। আর আমি জানি এসএটিপিতে 25°C তাপমাত্রায় 1 মোল পরিমাণ গ্যাসের আয়তন তোমরা ইতিমধ্যে জানো 24.8 লিটার। তাহলে এখানে 1 লিটারে দেওয়া আছে তো, আর এসএটিপিতে যে আয়তনটা সেটা কিন্তু আণবিক ভর হবে। তাহলে তুমি যদি এই C = ρ/3RT/m এটাতে বসে তোমরা কিন্তু আরএমএস বেগটা নির্ণয় করতে পারবে। তাহলে তোমার মাথায় কিন্তু রাখতে হবে যে এটা কি এসটিপিতে দেওয়া আছে নাকি এসএটিপি। তোমার ধরো এসটিপিতে তাপমাত্রা হলো 0°C আর এসএটিপি হলো 25°C and 1 atmosphere। অর্থাৎ এই কন্ডিশনে তোমার এখান থেকে এম এর মানটা বের করতে হবে, তখন তুমি আরএমএস বেগ নির্ণয় করতে পারবে। এখন দেখো 2 নং উদ্দীপকের লেখচিত্রটি কোন সূত্র সমর্থন করে। তুমি দেখো এটা কোন সূত্র সমর্থন করে, ভি আর টি এর মধ্যে কিন্তু সম্পর্ক, অর্থাৎ এখানে চাপ কিন্তু স্থির। তাহলে চার্লস যে সূত্র সমর্থন করে এটা ব্যাখ্যা করতে বলছে। এটা হলো তোমার ভি আর পি, বয়েলের সূত্রকে সমর্থন করে এটা ব্যাখ্যা করতে বলছে। আর বলতেছে যে এখানে গ্যাস, যে তোমরা বাসা বাড়িতে যে সিলিন্ডারে গ্যাস ভরা হয়, এই গ্যাস ভর্তিকরণে 1 এবং 2 নং সূত্রের কোনটি প্রযোজ্য হবে ভালো করে, দুইটাই হবে কিনা। হ্যাঁ অবশ্যই দুইটাই কিন্তু প্রযোজ্য হয়, ব্যাখ্যা করো। এটাকে বলে গ্যাস সূত্র বলা হয়। যা তোমাদের এখানে আসছে যে 3 নং সূত্রটি গ্যাস সিলিন্ডার করণে প্রয়োগ করা যায় কিনা, অবশ্যই করা যায়। এটা 2 নম্বরটাও করা যায়, 3 নম্বরটাও করা যায়। কিভাবে করা যায় দেখো, তোমার তো জানো বয়েলের সূত্রটা, ভি ব্যস্তানুপাতিক 1/p, অর্থাৎ তুমি যদি চাপ বাড়াও তাহলে আয়তন কমে। তাহলে আমরা তো গ্যাস যখন সিলিন্ডার জাতকরণ করি তখন তো চাপ বাড়াই আয়তনটা কমাইয়েই কিন্তু আমরা সিলিন্ডারে গ্যাসটা ভরি। তাহলে অবশ্যই গ্যাস সিলিন্ডার করণে অবশ্যই 3 নং উদ্দীপকের ভূমিকা যথেষ্ট। এটা যদি না হয় তাহলে আমরা করতে পারবো না। এটা একটু ডেসক্রিপশন করে লিখে দিলে আনসারটা হয়ে যাবে। এরপরে তুমি দেখো গ্যাস ভর্তি অবস্থায় 4 নং উদ্দীপকের সিলিন্ডার কক্ষের তাপমাত্রা 85°C করলে এটি বিস্ফোরিত হবে কিনা। অর্থাৎ তোমার এই যে একটা সিলিন্ডার দেওয়া আছে, বলতেছে এই তাপমাত্রা তুমি 85°C উন্নীত করবা, অর্থাৎ দেওয়া আছে কততে, 25°। তাহলে একটা কন্ডিশন হলো 25 আর তোমাকে করতে বলছে 85। তাহলে এখানে দুইটা কন্ডিশন, বলবো প্রথম তাপমাত্রা 25 নিবে আর দ্বিতীয় তাপমাত্রা কি নিবে, 85 নিবে। তাহলে এখানে আয়তন দেওয়া আছে কত, 120 লিটার, আর তুমি আরেকটা আয়তন বের করবে। তাহলে V1/T1 = V2/T2। তুমি যদি দেখো আয়তনটা 120 লিটারের বেশি হয়ে গেছে তাহলে বিস্ফোরণ ঘটবে, আর যদি 120 লিটারের মধ্যেই থাকে তাহলে কিন্তু বিস্ফোরণ ঘটবে না। এইটা কিন্তু ঢাকা বোর্ডেও আসছে যে এখানে শূন্য অবস্থায় তো এত কেজি আছে, যদি আমরা এই কন্ডিশনে গ্যাস ভরি তাহলে এই সিলিন্ডারের ভর নির্ণয় করো। এইটা অঙ্কটাও করে যেতে পারো, তাহলে রিস্ক থাকে না। অর্থাৎ এখান থেকেও পূর্বের দুইটা সৃজনশীল ভালো করে করবে, এই সৃজনশীলটাও দেখে যাবে। এখন আমি আসি এই অধ্যায়ে ক এবং খ কি কোশ্চেন আছে। তুমি দেখো আরএমএস বেগ কাকে বলে, আদর্শ গ্যাস কি, বাস্তব গ্যাস কি, মূল বর্ণস কাকে বলে, এসএটিপি কি, পরম শূন্য তাপমাত্রা, বিওডি, সিওডি এন্ড টিডিএস কি, এসিড বৃষ্টি কি, অনুবন্ধী অ্যাসিড কি, অনুবন্ধী ক্ষারক কি। তবে এর মধ্যে তোমার আরএমএস, আদর্শ গ্যাস, পরম শূন্য তাপমাত্রা, তোমার সিওডি, অনুবন্ধী অ্যাসিড, অনুবন্ধী ক্ষারক, এগুলো আসার সম্ভাবনা সবচেয়ে বেশি। তবে ওইগুলো একটু পড়ে নেবে, এর মধ্যে থেকেই আসবে। এখন আমার খ নাম্বার কোশ্চেন কি, অ্যালুমিনিয়াম ক্লোরাইড একটি লুইস অ্যাসিড ব্যাখ্যা করো, অ্যামোনিয়া একটি লুইস ক্ষারক ব্যাখ্যা করো। আসবেই, 100% আসবে এই দুটির একটি।
বাইকার্বনেটের উভধর্মী পদার্থ, অর্থাৎ ইহা অ্যাসিডের সাথেও বিক্রিয়া করে, ক্ষারকের সাথেও বিক্রিয়া করে। তোমার সিজিএস তারপর এসআই পদ্ধতিতে মোলার গ্যাস দ্রবক আর এর মান নির্ণয় করো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। কোন নমুনা পানির সিওডি এর মান 50 ppm বলতে কি বুঝো? সিওডি আসতে পারে, বিওডি আসতে পারে, একটা আসবে। আরেকটি কোশ্চেন প্রায়শই আসে, সিওডি এর মান বিওডি অপেক্ষা তোমার বেশি কেন, ব্যাখ্যা করো। এই হলো তোমার কয়েকটা খ নাম্বার কোশ্চেন, যদি তুমি পড়ে যাও অবশ্যই তুমি এখান থেকে কমন পাবে। আশা করি এই অধ্যায়ের 3টি সৃজনশীল ক এবং খ নাম্বার কোশ্চেনের যে প্যাটার্ন তুমি বুঝতে পেরেছ। এখন দেখো তৃতীয় অধ্যায়, পরিমাণগত রসায়ন। ইট ইজ এ ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটি অধ্যায়। তোমরা এই অধ্যায়ের নাম দেখে বুঝতে পেরেছো পরিমাণগত রসায়ন, অর্থাৎ এটা হলো একটা অঙ্কের অধ্যায়, গণিতের অধ্যায়। তুমি যদি এই অধ্যায়ে একটা সৃজনশীল আনসার করতে পারো তাহলে কিন্তু একেবারে পাকা নাম্বার পাবে, অর্থাৎ এখানে নাম্বার কাটার কোনো অপশন থাকে না। এখান থেকে তোমার 2টি সৃজনশীল আসবে, 2টি অঙ্ক টাইপ। দেখো এখান থেকে আমি 3টি সৃজনশীল দিব, 3টি সৃজনশীল তোমাদের আসার সম্ভাবনা 2টি অবশ্যই বেশি, একটু কম। দেখো প্রথম ফার্স্ট ওয়ান সৃজনশীল, 2টি পাত্র দেওয়া আছে আর বি, 5% সালফুরিক অ্যাসিড 250 মিলিলিটার, NOS 0.1 মোলার এন্ড 250 মিলিলিটার। এ পাত্রের দ্রবণের ঘনমাত্রা ppm, কালে বাদ্রে আমি দেখেছি ppb তেও নির্ণয় করো। অর্থাৎ একটা লাইন ppm পারলে পরের লাইনটা হলো ppb করবে, এটা দেখে নিবে একটু। এরপরে দেখো এ ও বি মিশ্রণের প্রকৃতি ও ঘনমাত্রা নির্ণয় করো। এ এবং বি মিশ্রণের প্রকৃতি নির্ণয় করো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, এটা আসবেই। আমি দেখেছি প্রকৃতি নির্ণয় পর্যন্তই আসে, কিন্তু কখনো কখনো মিশ্রণের ঘনমাত্রা নির্ণয় করো, অর্থাৎ প্রকৃতি নির্ণয় করার পর কিন্তু তোমার মিশ্রণের ঘনমাত্রা নির্ণয় করতে হবে V1S1 = V2S2 সূত্র প্রয়োগ করে। কিন্তু এটা খুব কম সময় আসছে, এর আগেটাই আসে যে মিশ্রণের প্রকৃতি কেমন, অম্লীয় নাকি ক্ষারীয়, লিটমাসের পরিবর্তন কেমন হবে। তোমরা জানো অ্যাসিড নীল লিটমাসকে লাল করে, লাল লিটমাসকে নীল করে, এরকম যদি প্রকৃতি অম্লীয় হয় তাহলে ইহা কি করবে, নীল লিটমাসকে লাল করবে। এই পর্যন্ত সাধারণত এসে থাকে। এরপরে কোশ্চেন দেখো, বি পাত্রের দ্রবণের ঘনমাত্রা 0.01 মোলারে পরিণত করতে হলে কতটুকু পানি যোগ করতে হবে? এটা তো একেবারে সিম্পল। বি পাত্রের দ্রবণের ঘনমাত্রা আছে 0.1 মোলার, ডেসিমোলার, একে তোমার এখানে সেন্টিমোলার করবা, করলে কতটুকু পানি দিয়ে তোমার এটাকে ঘনমাত্রা হ্রাস করতে হবে সেটা নির্ণয় করতে বলছে। V1S1 = V2S2 দিয়ে। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, কিন্তু পড়বে এটা। এরপরে দেখো একটা উদ্দীপক দেওয়া আছে, এটা তীব্র অ্যাসিড, এটা একটি দুর্বল ক্ষারধর্মী সোডিয়াম কার্বনেট। আয়তন দেওয়া আছে, ঘনমাত্রা দেওয়া আছে, আয়তন ঘনমাত্রা বলতেছে এইটা এবং এটা যদি মিক্স আপ করি আমরা তাহলে কি ধরনের নির্দেশক কাজ করবে। তুমি দেখো এটা তীব্র, এটা হলো দুর্বল ক্ষার, তাহলে যদি মিক্সার করো তাহলে এই দ্রবণটি কি হবে, অম্লীয়। আর অম্লীয় দ্রবণের ক্ষেত্রে পিএইচ এর মান থাকে 7 এর নিচে। এমন একটি নির্দেশক তোমার এই ক্ষেত্রে ব্যবহার করতে হবে যার পিএইচ এর মান থাকবে 7 এর নিচে। ফর এক্সাম্পল মিথাইল অরেঞ্জ অথবা মিথাইল রেড। আমরা জানি মিথাইল অরেঞ্জ এবং মিথাইল রেড এর পিএইচ এর মান 7 এর নিচে। এই মিক্সারের ক্ষেত্রে এ বলেছে লেখচিত্রের মাধ্যমে দেখাও, এটা আসবে। এই লেখচিত্রের মধ্যে খুব সিম্পল কোশ্চেন, একবার রিডিং টাইপ পড়লেও তুমি এই কোশ্চেন উত্তর করতে পারবে। অর্থাৎ এই ক্ষেত্রে মিথাইল অরেঞ্জ অথবা মিথাইল রেড তোমার ব্যবহার করতে হবে, তবে ফেনাফথলিন ব্যবহার করা এখানে যাবে না। যদি এই দুইটা মিক্সার ক্ষারীয় হইতো, মিক্সার করার পরে যদি মিশ্রণের প্রকৃতি ক্ষারীয় হইতো তাহলে তুমি ফেনাফথলিন ব্যবহার করতে পারতে। এটা খুব সিম্পল একটা কোশ্চেন, একটা কোশ্চেন এখানে দিয়েছে, এটা এরকমই আসবে, পড়বা। এখন দেখো আমি যে এই টাইপের সৃজনশীল দেখালাম, তোমার এখানে সালফিউরিক অ্যাসিড আর NOS কিন্তু বিক্রিয়া করবে এবং বিক্রিয়া অবশ্যই সমতাকরণ মাস্ট করতে হবে। কখনো কখনো NOS আর H2SO4 না দিয়ে তোমার দিয়েছে সোডিয়াম কার্বনেট H2SO4, তোমার দিয়েছে NOSHCl, তোমার দিয়েছে এখানে অক্সালিক অ্যাসিড NOS, এনে পটাশিয়াম কার্বনেট সালফিউরিক অ্যাসিড, পটাশিয়াম কার্বনেট নাইট্রিক অ্যাসিড। অর্থাৎ 1 2 3 4 5টা বিক্রিয়া যদি তুমি পড়ে যাও 100% এই সৃজনশীলটা তুমি পারবে। কারণ এই দুইটা দিয়ে যে তোমার এই সৃজনশীলটা আসবে এরকম কিন্তু না, তোমার আসবে এটা 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 অথবা এইটা। অর্থাৎ বিক্রিয়াটা পারলেই সব প্যাটার্ন একই, সেম। লেখার পদ্ধতি, অঙ্কের নিয়ম, যে প্রসেস সব এক, শুধু খালি ডিফারেন্ট হলো কি বিক্রিয়া। তাহলে 1 2 3 4 5 এই 6টা বিক্রিয়া যদি তুমি সুন্দর করে আয়ত্ত করে নিয়ে যেতে পারো তাহলে এখানে 10 নম্বর সৃজনশীল
তুমি অবশ্যই পাবে। এখন দেখো আরেকটি সৃজনশীল অধ্যায়ের দুটি পাত্র দেওয়া আছে। এটা কিন্তু তোমার জারণ বিজারণ রিলেটেড, অর্থাৎ পূর্বে যে সৃজনশীলটি দেখেছো সেটা কিন্তু তোমার মোলার দ্রবণ রিলেটেড, দ্রবণটি অম্লীয় হবে না ক্ষারীয় হবে এরকম রিলেটেড। কিন্তু এইটা কিন্তু জারণ বিজারণ রিলেটেড, ইম্পর্টেন্ট। এখান থেকে এই দুই ধরনের সৃজনশীলটা এসে থাকে। 1 নং পাত্র, 2 নং পাত্র, 3 নং পাত্র। এখানে দেওয়া আছে কি হাইড্রোজেন পারঅক্সাইড, পটাশিয়াম পারম্যাঙ্গানেট এন্ড লাস্ট ওয়ান ফেরাস সালফেট। দেখো 1 ও 2 নং, অর্থাৎ এই পাত্র এবং এই পাত্র মিশ্রিতটা যেটা হয়েছে, মিশ্রিত করলে হাইড্রোজেন পারঅক্সাইড, পটাশিয়াম পারম্যাঙ্গানেট এবং এখানে তোমরা জানো সালফুরিক অ্যাসিডও আছে ইনডাইরেক্টলি, কারণ এখানে পটাশিয়াম পারম্যাঙ্গানেট এবং সালফুরিক অ্যাসিডের সাথে মিশে কিন্তু বিক্রিয়াটা ঘটে। অর্থাৎ এই বিক্রিয়াটিকে আয়ন ইলেকট্রন পদ্ধতিতে সমতাকরণ করতে বলছে। অর্থাৎ এরকম একটি আয়ন ইলেকট্রন পদ্ধতির সমতাকরণ কিন্তু তোমাদের আসবেই। সেটা হতে পারে হাইড্রোজেন পারঅক্সাইড, পটাশিয়াম পারম্যাঙ্গানেট এবং সালফুরিক অ্যাসিড, হতে পারে ফেরাস সালফেট, সালফুরিক অ্যাসিড এবং পটাশিয়াম পারম্যাঙ্গানেট, হতে পারে দেখো লাস্টে একটা লিখে রাখছে অক্সালিক অ্যাসিড, পটাশিয়াম পারম্যাঙ্গানেট, সালফুরিক অ্যাসিড। অর্থাৎ এই তিনটার মধ্যে একটা তোমার সমতাকরণ আসবে। আয়ন ইলেকট্রন পদ্ধতিতে সমতা করো, এটা 3 নম্বর। লাস্ট নাম্বার 4 নম্বরে সাধারণত একটা অঙ্ক থাকে। এখানে বলা আছে দেখো 1 ও 2 নং পাত্রের দ্রবণ ব্যবহার করে, অর্থাৎ এইটা এবং এটা ব্যবহার করে এই 3 নং পাত্র থেকে লোহার পরিমাণ বের করে দাও। অর্থাৎ লোহাটা কতটুকু হবে সেটা নির্ণয় করে দাও। তাহলে একটু খেয়াল করে দেখো, এখানে আয়তন দেওয়া আছে, ঘনমাত্রা দেওয়া আছে, এখানে আয়তন দেওয়া আছে কিন্তু কোনো ঘনমাত্রা দেওয়া নাই। তাহলে V1S1 ইকুয়াল টু V2S2 এই দুইটা বিক্রিয়া করে সমতাকরণ করে এখান থেকে তোমার S2 ঘনমাত্রাকে MnO4 বের করবে। করার পরে এইটার সাথে আবার এটা বিক্রিয়া করাবে, বিক্রিয়া করে সেখান থেকে লোহার পরিমাণ বের করবে। সিম্পল কোশ্চেন, এত জটিল না, যদি আগে তোমরা একটু পড়ে থাকো, বুঝে থাকো। এরপরে দেখো আরেকটা সৃজনশীল এখানেরই, এইটা এভাবে না আসে এভাবে আসে। অর্থাৎ তুমি দেখো এখানে KMnO4 এর কিন্তু এখানে আয়তন ঘনমাত্রা বের করবে, এখানে দেওয়াই আছে 20 মিলিলিটার 0.2 মোলার KMnO4। এটা একটা এখন জানা দ্রবণ, প্রমাণ দ্রবণ, এটা দেওয়া আছে, এটা জানো। এখানে লোহা দেওয়া আছে 2 গ্রাম 20 মিলিলিটার আর সালফুরিক অ্যাসিড দিচ্ছে এখানে। অর্থাৎ এখানে কে দাঁড়াইলো, এই লোহা যখন সালফুরিক অ্যাসিড দিবা তখন ফেরাস সালফেট হবে, তারপরে কে হলো KMnO4 হলো, আর সালফুরিক অ্যাসিড আছে। এই বিক্রিয়াটা কিন্তু এখানে ঘটাতে হবে। কোথায় ঘটবে? এখানে এই যে এখানে ঘটছিল যেটা ফেরাস সালফেট যোগ KMnO4 যোগ সালফুরিক অ্যাসিড, এখানেও সেই বিক্রিয়াটাই ঘটবে। অর্থাৎ এটাকে এইভাবে না দেখে এভাবেও দেখাতে পারে উদ্দীপকে। তখন তোমাকে বলবে উদ্দীপকের বিক্রিয়াটিকে আয়ন ইলেকট্রন পদ্ধতিতে সমতা করো। সমতা করবা এখানে করতে হবে, মনে করো এখানে বলছে লোহার পরিমাণ নির্ণয় করে দাও, এখানেও আমরা লোহার পরিমাণ নির্ণয় করব, কিন্তু বলতেছে এখানে লোহার ভেজালের পরিমাণ নির্ণয় করো। অর্থাৎ এখানে যে লোহার পরিমাণ নির্ণয় করবা, নির্ণয় করার পর যেটা বের হবে সেটা 2 থেকে বিয়োগ করলেই কিন্তু ভেজাল বের হয়ে যাবে। কতটুকু ভেজাল আছে শতকরা পরিমাণ নির্ণয় করতে বলে, এটা পড়বা। এটা এবং এটা সেম সৃজনশীল। এখন এখানে আরেকটা কোশ্চেন আসে যে উদ্দীপকের জারক KMnO4 এর পরিবর্তে যদি এখানে তুমি K2Cr2O7 নাও, এটা বাদ দিয়ে K2Cr2O7, তাহলে বিক্রিয়াটিকে আয়ন ইলেকট্রন পদ্ধতিতে সমতা করো। একই কোশ্চেন, সেম। অর্থাৎ KMnO4 এর জায়গায় K2Cr2O7 দিবে, আর এখানে কি হবে ফেরাস সালফেট আর সালফুরিক অ্যাসিড, এই বিক্রিয়াটিকে সমতা করতে হবে। খুবই ইজি কোশ্চেন। অর্থাৎ তোমাকে যে দুইটা সৃজনশীল দেওয়া হলো পরিমাণগত রসায়ন থেকে, এটা 100% আসবে যদি তোমার পূর্বের ক্লাসে একটু ধারণা থাকে, যদি এটা পড়ে যেতে পারো তাহলে পারবে। এখন এখানে কি ক-মূলক কোশ্চেন আছে এবং খ-মূলক কি কোশ্চেন আছে দেখো, একদম মাত্র কয়েকটা ক-মূলক কোশ্চেন দেখো। প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ, সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ, প্রাইমারি পারলেই তুমি সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ পারবে। ppm কি পার্টস পার মিলিয়ন আমরা জানি, অর্থাৎ মিলিগ্রাম পার লিটার, অর্থাৎ 1 লিটারে কত মিলিগ্রাম দ্রবীভূত আছে। মোলার দ্রবণ সে 19 পড়ে আছে, মোলার দ্রবণ। নির্দেশক, যে নির্দেশক তোমরা অবশ্যই পারো। নির্দেশক হলো এমন একটি বস্তু যাহা একটি দ্রবণ অম্লীয় নাকি ক্ষারীয় তা নির্দেশ করবে নিজের বর্ণ পরিবর্তন দ্বারা, তাকে নির্দেশক বলা হয়। অর্থাৎ নির্দেশক মানে কি? ইন্ডিকেটর, মানে ইন্ডিকেট করে, নির্দেশ করে যে দ্রবণটা অম্লীয় হবে নাকি ক্ষারীয় হবে। কিভাবে করবে নির্দেশ? নিজের বর্ণ পরিবর্তন দ্বারা। এরপরে জারণ সংখ্যা 19 পড়েছ। প্রমাণ দ্রবণ, যে দ্রবণের ঘনমাত্রা জানা থাকে তাকে প্রমাণ দ্রবণ বলে, এটাও তোমরা পারো। ক নাম্বার কোশ্চেন 1টা 2টা 3টা 4টা 5টা কোশ্চেন অনলি। মোলার দ্রবণ একটি প্রমাণ দ্রবণ, 19 পড়া। যে দ্রবণের ঘনমাত্রা জানা থাকে তাকে প্রমাণ দ্রবণ বলে এবং ইহা তাপমাত্রার উপর নির্ভরশীল, ব্যাখ্যা করো, এটা পড়বা।
কেমন উপরকে সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ বলা হয় কেন? সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থের তিনটা বৈশিষ্ট্য আছে, এদেরকে প্রকৃতিতে মুক্ত অবস্থা পাওয়া যায় না, দীর্ঘদিন রেখে দিলে ঘনমাত্রা পরিবর্তন হয়ে যায়, বায়ুর যে উপাদানগুলো আছে জলীয় বাষ্প, পানি, এক্সেপ্ট্রা এদের ক্ষেত্রে আক্রান্ত হয়, এগুলো বৈশিষ্ট্য বলে দিবে। এই জন্য কেমন উপরকে সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ বলা হয়। K2CO2 কে জারক বলা হয় কেন? জারক এবং বিজারক দুইটা আসতে পারে। যেমন ধরো এখানে কেমনোফোরকে জারক বলা হয় কেন, K2CO2 কে জারক বলা হয় কেন, এরকম কোশ্চেন আসবে, করে নিবে। Fe2+ জারক বিজারক উভয়রূপে আচরণ করে, অর্থাৎ Fe2+ ইলেকট্রন ছাড়তেও পারে, জারণ ঘটে, আবার গ্রহণও করতে পারে, বিজারণও ঘটে। যারা এরকম জারণও ঘটে বিজারণও ঘটে তারা কিন্তু জারক বিজারক উভয়রূপে আচরণ করে। এই কোশ্চেনটা কিন্তু ইম্পর্টেন্ট কোশ্চেন, জারক বিজারক উভয়রূপে আচরণ করে। অর্থাৎ এই অধ্যায়ে দেখো মাত্র 2টা সৃজনশীল, এই কয়েকটা কমূলক কোশ্চেন আর মাত্র 5টা ক্ষমূলক কোশ্চেন পড়লেই কিন্তু তুমি পেরে যাচ্ছ। আশা করি এই অধ্যায়ের 2টি সৃজনশীল ক এবং ক্ষমূলক কোশ্চেন তুমি বুঝতে পেরেছ। এখন দেখো তোমাদের একটি অধ্যায় তড়িৎ রসায়ন। এই অধ্যায়টি অত্যন্ত সহজ এবং এটাও একটি গণিতের অধ্যায়, অর্থাৎ যোগ বিয়োগের অঙ্ক রিলেটেড একটি অধ্যায়। অর্থাৎ এখানে যোগ বিয়োগ করলেই অঙ্ক হয়ে যায়। তাহলে তোমরা বুঝতেই পারতেছো কেমন একটি সহজ একটি অধ্যায়। এই অধ্যায় থেকে একটি সৃজনশীল এসে থাকে। আমি এখানে একটি সৃজনশীল দিয়েছি, তুমি যদি এইটাই ভালো করে পড়ে যেতে পারো এটাই আসবে। দেখো কি সৃজনশীল সেটা, এটা একটা কোষ দিয়েছে, এটাও একটা কোষ দিয়েছে, 2টা কোষ দিয়েছে। তোমরা জানো এটা ড্যানিয়েল কোষ, এটা তড়িৎ বিশ্লেষ্য কোষ, দেখতেই পারতেছো। এটা ব্যাটারি আছে, এটা ব্যাটারি নাই, ব্যাটারি না থাকলে তো তোমার এটা ড্যানিয়েল কোষ হবে না। অর্থাৎ তোমার তড়িৎ বিশ্লেষ্য কোষের মধ্যে ব্যাটারি থাকেই, কিন্তু ড্যানিয়েল কোষে কিন্তু ব্যাটারি থাকবে না। এটা কি থাকবে? এমিটার থাকবে, গ্যালভানোমিটার থাকবে, ভোল্টামিটার থাকবে, এক্সেপ্ট্রা। অর্থাৎ এখানে বিদ্যুৎ উৎপন্ন করা সম্ভব, কিন্তু এখানে কিন্তু বিদ্যুৎ উৎপন্ন করা সম্ভব না। অর্থাৎ ব্যাটারি থেকে বিদ্যুৎ খরচ হয়ে যাবে। অর্থাৎ দুইটার প্রক্রিয়াই ডিফারেন্ট। এখন তোমাকে বলছে উদ্দীপকের পি কোষে, অর্থাৎ এই পি কোষে 5 এম্পিয়ার বিদ্যুৎ 10 মিনিট চালনা করলে কেতুরে কি পরিমাণ তথ্য সঞ্চিত হবে? তোমরা জানো W=ZIT, এই সূত্র দিয়ে করে ফেলবে, এক লাইনের অঙ্ক। কি পরিমাণ মানে W মান বের করতে বলছে, আর বলছে কপার কি পরিমাণ কপার মানে কয়টি কপার জমা হবে। তোমরা জানো কপারের যে ভরটা আছে, কপার 63.5 গ্রাম, 1 মোল কপার ইকুয়াল টু 63.5 গ্রাম কপার। এই 63.5 গ্রামের মধ্যে কিন্তু অ্যাভোগাড্রোর সংখ্যা পরিমাণ পরমাণু থাকে। আর তোমার যত গ্রাম ডাব্লিউ বের করবা অতর মধ্যে কয়টা পরমাণু থাকবে করে ফেলবে। 9 অ্যাভেলেবেল অঙ্ক করেছো, একদম সিম্পল 2 লাইনের অঙ্ক। উদ্দীপকের কিউ কোষের ইএমএফ নির্ণয় করো। এই কিউ কোষে হলো এটা, এনে দেওয়া আছে ফেরাস সালফেট, এটা দেওয়া আছে কপার সালফেট, এখানে জারণ করবে, এখানে বিজারণ করবে। এই কোষের তোমার ইএমএফ নির্ণয় করতে বলছে। এখানে সাধারণত দেখো এই ঘনমাত্রা দেওয়া নাও থাকতে পারে। যদি ঘনমাত্রা দেওয়া না থাকে তাহলে তোমার অঙ্কটা হয়ে যাবে মাত্র 2 লাইনে। যার অর্ধবিক্রিয়া বিজারণ অর্ধবিক্রিয়া, এই দুইটারই ইলেকট্রোমোটিভ ফোর্স দেওয়া আছে, যে আয়রন আর দেওয়া আছে কপার, যোগ করে দেবে, আনসার হয়ে যাবে। তুমি দেখতে চাও? আমি 30 সেকেন্ডের মধ্যে করে দিই। এখানে দেখো এটা আয়রনের জারণ ঘটবে, কিন্তু আয়রনের মান দেওয়া আছে বিজারণ, এই মাইনাস মানটা হবে প্লাস। আর এখানে কপারে বিজারণ ঘটবে এবং বিজারণ মানে দেওয়া আছে, অর্থাৎ এই প্লাস আর এই প্লাস যোগ করে দাও, আনসার। দেখো কত নিমিষে হয়ে গেল। এটা অবজেক্টিভ প্যাটার্নে সাধারণত আমরা ছাত্রদেরকে পড়াই এটা, কিন্তু রিটার্ন আসলে তার এইভাবে আনসার করে দিতে পারবে না। তোমার লিখতে হবে জারণ অর্ধবিক্রিয়া, তারপর লিখতে হবে বিজারণ অর্ধবিক্রিয়া, তারপরে যোগ করে দিতে হবে, আনসার হবে। কিন্তু যদি ঘনমাত্রা দেওয়া থাকে তখন এই পর্যন্ত কিন্তু অঙ্ক আসতেই হবে। এরপরে একটা অঙ্ক করতে হবে নান্স সমীকরণ, ই সেল ইকুয়াল টু ই নট সেল মাইনাস RT/NF লন উৎপাদ বাই বিক্রিয়ক। ওইটার মধ্যে বসে অঙ্কটা করতে হবে। যেটা ঘনমাত্রা আমি মুছে দিয়েছি, এটা আমি এই যে এইটাতে যাব তখন বোঝাবো। এখন বলছে দেখো কিউ কোষের এনোডের দ্রবণকে দস্তার পাত্রে রাখা যাবে কিনা। দেখো কিউ কোষের এনোডের দ্রবণ, এনোডের দ্রবণ মানে ফেরাস সালফেট, এটাকে দস্তা মানে জিঙ্ক দ্বারা নির্মিত পাত্র তৈরি করলে এটা করা যাবে কিনা। তোমরা জানো বইয়ের টেক্সট বই অঙ্ক করেছ, যে পাত্রের কথা বলে সেই পাত্রের কিন্তু জারণ ধরা হয়। এখানে দস্তার জারণ ধরতে হবে, আর আয়রনের কি ধরতে হবে? বিজারণ। এরপরে যদি টোটাল রেজাল্ট ইএমএফ এর মানটা পাও প্লাস, তাহলে বিক্রিয়াটা ঘটবে এবং রাখা যাবে না। আর যদি মান পাও মাইনাস, তাহলে বিক্রিয়াটি ঘটবে না, রাখা যাবে।
এই প্যাটার্নের অঙ্ক। আর দেখো এটা একটা দিয়েছে, যেটা ওই যে আমি গণমাত্রা বুঝে দিয়েছিলাম, এটা একটা প্যাটার্ন শুধু তোমাকে দেখিয়ে দিয়েছে। এখানে দেখো একটা পাত্র দেওয়া আছে, একটি পাত্র দেওয়া আছে, এখানে এক্স সালফেট, এখানে ওয়াই সালফেট, সেম এটা কিন্তু অঙ্কটা। এখানে দেওয়া ছিল ফেরাস সালফেট, এখানে দেওয়া আছে এক্স সালফেট, এখানে দেখা আছে কপার সালফেট, এখানে দেওয়া আছে তোমার ওয়াই সালফেট, একই কথা। মানগুলো দেওয়া আছে, এখানে মান দেওয়া আছে, প্রত্যেকটা বিজারণ মান দেওয়া আছে। এখন বলতেছে এখান থেকে ইএমএফ এর মান নির্ণয় করে দাও। দেখো এখন কিন্তু নান্স সমীকরণ দেওয়া হবে, গণমাত্রা দেওয়া আছে, অর্থাৎ পূর্বে যে অঙ্কটা করেছো ওই পর্যন্ত যাইতেই হবে, এরপর একটা লাইন বেশি করতে হবে। এখন এখান থেকে আরেকটি কোশ্চেন আসে তোমার, যে এখানে এনোডে যে দ্রবণটা আছে এক্স সালফেট, একে তুমি দস্তার পাতে রাখতে পারবা কিনা। এই ক্ষেত্রে দস্তার পাতে জারণ ঘটাতে হবে, আর এটা বিজারণ ঘটাতে হবে। বিজারণ ঘটানোর পর যোগ করে তুমি দেখবা, যদি প্লাস মান বের হয় টোটাল ইএমএফ, তাহলে অবশ্যই রাখা যাবে না। আর যদি তোমার মাইনাস বের হয় তাহলে রাখা যাবে। এগুলো তোমরা সে আগে যদি পড়ে থাকো ক্লাসে, স্যারদের মনোযোগ দিয়ে একটু শুনে থাকো, একদম যোগ্যকর অঙ্ক। এটা 10 মিনিট লাগবে সৃজনশীলটা শেষ করতে। এখন এখানে কি খ এবং ক রিলেটেড কোশ্চেন এখান থেকে এসে থাকে। তুমি দেখো সাধারণত এখানে তড়িৎ বিশ্লেষণ কাকে বলে, তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক কি, দর্শকায়ন কি, ফ্যারাডের সূত্র কি, তড়িৎ দ্বার কি, তড়িৎ রাসায়নিক কোষ বলতে কি বুঝো, ইএমএফ বলতে কি বুঝো, প্রমাণ তড়িৎ দ্বার, লবণ সেতু কি। এর মধ্যে সাধারণত আমরা তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক, তড়িৎ বিশ্লেষণ, তারপর তোমার তড়িৎ দ্বার, প্রমাণ তড়িৎ দ্বার, ইএমএফ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, তড়িৎ রাসায়নিক কোষ, লবণ সেতু, এগুলো বেশি বেশি এসে থাকে। এটা পড়লে হয়তো তোমার 3-4 মিনিট লাগতে পারে, এগুলো খুবই ইজি কোশ্চেন এগুলো। এর মধ্যে 1, 2, 3, 4টি খ নাম্বার কোশ্চেন দিয়েছে, এর মধ্যে ভেরি ভেরি ইম্পর্টেন্ট এইটা, এইটা এবং এইটা। লবণ সেতুর ভূমিকা 19 ছিল, এতটা এরকম আসে না, কালেবাদ্রে এসেছে দেখেছি। সিলভারের তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক এত বলতে কি বুঝো, এনএসএল কে তড়িৎ বিশ্লেষ্য বলা হয় কেন, লবণ সেতুর ভূমিকা কি, কাজ কি, ফাংশন কি, কপারের বিজারণ বিবরণ এত ভোল্ট বলতে কি বুঝো। আর এখান থেকে 9-10 যে সৃজনশীল একটা থাকে, এরকম একটা দেখে দিয়েছি, যদি তোমাদের সময় থাকে দেখে নিও। এছাড়া তোমাদের ওই পূর্বে যে সৃজনশীল দিয়েছে এটাই আসবে। এটা হলো একটি তোমার তড়িৎ বিশ্লেষ্য কোষ দেওয়া আছে, এখানে যৌগ দেওয়া আছে, ক্যালসিয়াম ক্লোরাইড দেওয়া থাকতে পারে, ম্যাগনেসিয়াম ক্লোরাইড অথবা অন্য কোনো যৌগ, যে এখানে তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়া বর্ণনা করো। অথবা দেওয়া থাকতে পারে NaCl, দেওয়া থাকতে পারে তোমার NaCl এর জলীয় দ্রবণ, এর তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়া বর্ণনা করো। দেখেছি এটা মাঝে মাঝে কালেবাদ্রে এটা এসেছে। অর্থাৎ আজকে ছিল আমাদের এই 3টি অধ্যায়ের উপর যে সৃজনশীল গুলো আসবে, 3টি অধ্যায় থেকে মিনিমাম তোমরা অবশ্যই 5টা সৃজনশীল পাবে, 100%, কোনো ব্যত্যয় ঘটবে না। ক এবং খ দিয়েছে, এর মধ্যে থেকে আসবে। তোমরা যদি এগুলো পড়ে যাও ভালো করে, অবশ্যই তোমরা সফল হবে। এখন প্রশ্ন হলো, জৈব যৌগ হিউজ কন্টেন, এখান থেকে আমি সৃজনশীল এখনো দিলাম না কেন? এটা তোমার নেক্সট একটা ভিডিও আমি আপলোড করব, সেটা তোমরা দেখে নিবে। আর একটা বিষয় মাথায় রাখবে, কিন্তু এই জৈব যৌগ ছাড়া কিন্তু এমসিকিউ এবং ক এবং খ তোমরা আনসার করতে পারবা না। জৈব যৌগ যদি তুমি সৃজনশীল আনসার না করো, দ্যাটস গুড, দ্যাটস ফাইন, বাট ক এবং খ কিন্তু তোমার পড়তে হবে। অর্থাৎ তুমি দেখো এই অধ্যায় থেকে তোমাদের তড়িৎ রসায়ন আছে, সেখান থেকে কিন্তু একটি সৃজনশীল আসছে, সেখান থেকে তুমি সি এবং ডি রিলেটেড কোশ্চেন তোমার কমন পড়েছে, বাট ক এবং খ কিন্তু জৈব যৌগ থেকে আসবে। সেখান থেকে আসতে পারে ফ্রি রেডিক্যাল কি, তোমার আসতে পারে যে কার্বন কার্বন বন্ধন দৈর্ঘ্য দ্বিবন্ধনের ক্ষেত্রে অপেক্ষা 3 বন্ধনের দৈর্ঘ্য কম না বেশি ব্যাখ্যা করো। তাহলে তুমি দেখো এখানে কিন্তু তুমি এত আদ্যপান্ত পড়ে গিয়েছো 3টি অধ্যায়, বাট ক এবং খ এর জন্য কিন্তু তোমার পরিপূর্ণ আনসার হচ্ছে না। 5টি সৃজনশীল কমন পড়লেও ক এবং খ তোমার কমন পড়ছে না, বিষয়টা কিন্তু মাথায় রাখবে। তাই ক এবং খ তুমি 100% এই জৈব যৌগের তুমি পড়ে নিবে, সেটা বেশি সংখ্যা না কিন্তু। এখানে ক হয়তো মাত্র 8-10টা, খ হবে এরকম 8-10টা, অর্থাৎ এই 20টা কোশ্চেন যদি তুমি পড়ো, তাহলে তুমি 5টা সৃজনশীল 100% পরিপূর্ণভাবে আনসার করে আসতে পারবে। আরেকটি বিষয় মাথায় রাখতে হবে তোমার, এমসিকিউ। এমসিকিউ কিন্তু একটা মেজর ফ্যাক্টর। তুমি রিটেনে 45 পেলে 50-এর মধ্যে, কিন্তু তোমার এমসিকিউ তোমার দেখা গেলো 10 থেকে 12, 13, 14, 15টা হয়ে গেছে, তুমি কিন্তু লেটার পাবে না। আর কেমিস্ট্রির সেকেন্ড পেপারে 25টা এমসিকিউর মধ্যে ম্যাক্সিমাম প্রায় এমসিকিউ আসে তোমার কিন্তু এই জৈব যৌগ প্যাটার্ন থেকে। এমসিকিউ নিয়ে আমি আরেকটি লেকচার তোমাদেরকে দিব, সেখান থেকে কি ধরনের এমসিকিউ কোথা থেকে আসে, কিভাবে আসে, সেটা আমরা ব্যাখ্যা করতে চাই।
আজকে এই পর্যন্তই। তোমরা যদি এই ক্লাসটি ভালো লাগে সবাই শেয়ার করে দিবে এবং এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। থ্যাংক ইউ।